প্রধান ব্যক্তি অ্যাকচুয়ালি, উনি তো মানে ডেলিবারেটলি ইলেকশন কমিশনের যে আদেশ সেটাকে উনি ভঙ্গ করলেন। ওনারা এত ডেসপারেট কেন? যে তারা আগে থেকেই বলতেছে যে রেজাল্ট দিতে দেরি হবে। এই জিনিসটাও কিন্তু সন্দেহজনক। এই জিনিসগুলো কিন্তু সন্দেহজনক। এটা ক্লিয়ার না যে আপনার যে এমপি ইলেকশনে কিন্তু এজেন্টদের সিগনেচার লাগে। সিগনেচার সাধারণত আগেই নিয়ে নেয়, না হলে তো রেজাল্ট ই করতে পারে না, সিগনেচার লাগে। কিন্তু গণভোটের জন্য কি কোনো এজেন্টের, এই যারা যারা থাকবে তাদের সিগনেচার লাগবে কিনা এই রেজাল্ট শিটে, এটা কিন্তু আমরা নিশ্চিত না। যদি শিট না লাগে তাহলে কিন্তু গণভোটের এটা ই করতে পারে, তারা এদিক সেদিক করতে পারে। সুতরাং আমি মনে করি যে গণভোটের ভোট কিভাবে কাউন্ট হবে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। নির্বাচনী প্রচারণা শেষ, আর কয়েক ঘন্টা পর নির্বাচন, এবং শেষ মুহূর্তে কি ঘটতে যাচ্ছে, নির্বাচনের দিনও বা কতটা স্বস্তি মানুষের মনে থাকবে, কতটা আশঙ্কা মুক্ত ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিংবা তারপরে কি হতে যাচ্ছে, এসব বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং বিজ্ঞান গবেষক ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আহ ধন্যবাদ। যদি প্রথমে জানতে চাই যে আপনি সব মিলিয়ে এখন কি মনে করছেন, কি হতে যাচ্ছে? নির্বাচন কি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কোনো নাটকীয় কিছু ঘটতে পারে? না, খুব একটা বড় ধরনের নাটকীয় কিছু না ঘটলে নির্বাচন এবং গণভোট ওই 12 তারিখেই অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যায় যে নির্বাচনটা কি সুষ্ঠু হবে, গণভোটটা কি সুষ্ঠু হবে, এই বিষয়ে কিছু কিছু প্রশ্ন আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে অনেক রকমের হাইপ তোলা হচ্ছে, এক এক দল এক এক রকমের হাইপ তুলে যাচ্ছে, বিশেষ করে ছোট দলগুলি। হাইপের কারণে হয়তো শেষ পর্যন্ত মানুষের মধ্যে একটা কনফিউশনের সৃষ্টি হয়েছে যে যদি সেই অনুসারে রেজাল্ট না পাওয়া যায় তাহলে হয়তো একটা এ হতে পারে, কি বলবো, যে ওই মানুষ হতাশ হতে পারে, ভায়োলেন্সের দিকেও যেতে পারে। কারণ এই হাইপটা তোলা হচ্ছে একেবারে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এবং উইদাউট এনি সলিড ভ্যালিড ডাটা। এখানেই প্রশ্নটা থাকে যে এই হাইপটা তোলার উদ্দেশ্যটা কি। বলতে কথা যে নির্বাচন হচ্ছে, নির্বাচন হয়ে যাবে এই 12 তারিখে, কিন্তু নির্বাচনটা কেমন হবে, তার পরবর্তী বিষয়টা কি হবে, সেইখানে কিন্তু অনেক কোশ্চেন থাকে। বিশেষ করে গণভোটের হা ভোট যদি জয়যুক্ত হয় অথবা না ভোট যদি জয়যুক্ত হয়, তার এক একটার এক এক ধরনের ইমপ্লিকেশনস কিন্তু রয়ে গেছে। এই জিনিসটাই আমাদের ভাবায় বা চিন্তা করার বিষয়। নির্বাচন কমিশন থেকে যখন জানানো হলো, নোটিশ করা হলো যে সরকারি কর্মকর্তারা ভোটের পক্ষে বা যেভাবেই তারা প্রচারণা নামেন না কেন, এটা শাস্তিযোগ্য অপরাধ, দণ্ডনীয় অপরাধ। তারপরেও আমরা দেখছি যে সরকারের বিভিন্ন পর্যায় থেকে এই ধরনের প্রচারণা চালানো হচ্ছে। আসলে এটিও বা কি মেসেজ দেয়? এটা একটা ভয়াবহ রকমের মেসেজ দেয় যে সরকারের বা নির্বাচন কমিশনের এই সরকারি কর্মকর্তাদের উপরে কোনো প্রভাব নেই। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস এই কিছুক্ষণ আগেও উনি ওনার একটা প্রচারণা প্রকাশিত হলো, মানে টিভিতে দেখানো হলো, যেখানে উনি হা ভোট দিতে বলছেন, হা ভোট দিলে নতুন বাংলাদেশ আমরা পাবো। এখন কোশ্চেন হচ্ছে ডক্টর ইউনূস কি এই একটা কোন রাজনৈতিক দলের নেতা কিনা? রাজনৈতিক দলের নেতারা হা বলতে পারে, না বলতে পারে, অনেক কিছুই বলতে পারে, কিন্তু উনি তো সরকার প্রধান, উনিও তো একজন সরকার প্রধান ব্যক্তি অ্যাকচুয়ালি। উনি তো মানে ডেলিবারেটলি ইলেকশন কমিশনের যে আদেশ সেটাকে উনি ভঙ্গ করলেন। ওনারা এত ডেসপারেট কেন হা ভোটের জন্য? জনগণ যেটা ভালো মনে করবে সেইভাবে দিবে। সেইখানে তাদেরকে ইনফ্লুয়েন্স করা, তাদেরকে অনেক সময় ভয়ভীতি দেখানো হচ্ছে যে যদি আপনার হা ভোটে না দেন তাহলে ফ্যাসিস্টরা এসে পড়বে। এই যে ফ্যাসিস্টের জুজুর ভয় দেখানো হচ্ছে কেন? আহ, সরকারের পক্ষ থেকে তো দাবি করা হচ্ছে, যেহেতু সরকার সংস্কারের পক্ষে,
এবং পৃথিবীর যত জায়গায় গণভোট অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে অনেক ক্ষেত্রেই সরকারের পক্ষ থেকে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালানো হয়েছে, তাই তারাও হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছে। এটি কতটুকু যৌক্তিক? এটা একেবারেই অযৌক্তিক কথা। এমনকি আমরা যে বাংলাদেশে দেখছি যে জিয়াউর রহমানের সময় যে হ্যাঁ ভোট না ভোট, সেখানে 98% হ্যাঁ ভোট হয়েছে যেভাবেই হোক, কিন্তু সরকার থেকে বলা বলা হয়নি যে আপনি হ্যাঁ ভোট দিবেন আর না ভোট দিলে সর্বনাশ হয়ে যাবে, এ ধরনের কথা বলা হয়নি। আপনার যে এরশাদের সময় যে গণভোট হয়েছে কিংবা 91-এর গণভোট হয়েছে, এগুলি তো ওইভাবে বলা হয় নাই। আপনার গণভোটের উদ্দেশ্যই হচ্ছে যে একটা বিষয়ে জনগণের মতামত যাচাই করা, এর বাইরে তো কিছু না। এখন যদি আপনি সরকার ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করছে যে আপনারা এই প্রশ্নগুলি জনগণের সামনে তুলে ধরেন, তাদের মতামতটা আমাকে জানান, আমরা সেই অনুসারে অ্যাকশন নেব, সেই অনুসারে আমরা কার্যক্রম গ্রহণ করবো। তো সরকার নিজেই নেমে যায় কেন? সে তো জনগণকে জনগণের কাছে এই বিষয়টা তুলে ধরছে যে আপনারা কি এটা চান কি চান না, হ্যাঁ কিংবা না। তো সেইখানে সরকার এখানে এসে ঝাঁপাই পড়তেছে কেন? যদি তাই হয় তাহলে সরকার তো এটাকে যদি মনে করে যে এটাই সবচেয়ে ভালো অপশন, এগুলি সেগুলো ইমপ্লিমেন্ট করে ফেলতো। সেখানে আবার আহ গণভোটের প্রয়োজনীয়তা কি ছিল? আসল কথা হচ্ছে তারা অনেকগুলি দুষ্কর্ম করছে, তারা বহু দুষ্কর্ম করে ফেলছে। এগুলিকে জাস্টিফাই করার জন্য তারা এই গণভোটের প্রশ্নটা নিয়ে আসছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে নানান ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। কোনো কোনো বিশেষ শক্তি নানান ধরনের পরিকল্পনা ছক কষে রেখেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঘটবে কিনা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর রূপ একটা, কেমন হতে পারে আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা সাইন সিমটম দেখা যাচ্ছে। সেটা হচ্ছে কি, ইলেকশন কমিশন এমনকি সরকারের পক্ষ থেকে একজন অ্যাডভাইজার তৌহিদ সাহেব, উনি বললেন যে 55% মতো ভোট পড়বে, কিন্তু এই জিনিসটা সঠিক না। এই কারণে সঠিক না, 2008-এ ভোট পড়ছে 87%, কাস্টিং হয়েছে ভোট। 2001-এ ভোট কাস্টিং হয়েছে 76%। এবার এবার কিন্তু ভোট 80%-এর নিচে কাস্টিং হবে না। এখন 80%-এর নিচে যদি ভোট কাস্টিং 80% হয়, তাহলে 10,20,00,000 ভোটার, কিন্তু আপনার বুথ আছে 2,44,000 এবং সময় আছে 9 ঘন্টা, মানে 540 মিনিট। এইটা যদি আপনি দেখেন, এরা ভোট দিতে যায়, প্রত্যেকের সময় পায় 1 মিনিট 29 সেকেন্ড। এর ভিতরে ভোট দেওয়া সম্ভব না এত অল্প সময়ের মধ্যে। তারপরে দুইটা ব্যালট, তো তারপরে এই আছে দুইটা ব্যালট। তো এইখানে আমার ধারণায় 40% লোকের বেশি ভোট দিতে পারবেন না। সকাল সকাল যে এরা ভোট দিয়ে দেবে, অন্যরা ভোট দিতে অনেকেই পারবেন না। 40%, ম্যাক্সিমাম 40 বা 45%। আর একটা বিষয় হচ্ছে যে তারা আগে থেকেই বলতেছে যে রেজাল্ট দিতে দেরি হবে, রেজাল্ট দিতে দেরি হবে। এই জিনিসটাও কিন্তু সন্দেহজনক। এই জিনিসগুলো কিন্তু সন্দেহজনক। এটা ক্লিয়ার না যে আপনার যে এমপি ইলেকশনে কিন্তু এজেন্টদের সিগনেচার লাগে। সিগনেচার সাধারণত আগেই নিয়ে নেয়, না হলে তো রেজাল্ট কি করতে পারে না, সিগনেচার লাগে। কিন্তু গণভোটের জন্য কি কোনো এজেন্টের, এই যারা যারা থাকবে তাদের সিগনেচার লাগবে কিনা এই রেজাল্ট শিটে, এটা কিন্তু আমরা নিশ্চিত না। যদি শিট না লাগে তাহলে কিন্তু গণভোটের এটা ই করতে পারে, তারা এদিক সেদিক করতে পারে। সুতরাং আমি মনে করি যে গণভোটের ভোট কিভাবে কাউন্ট হবে, এমপি ইলেকশনের জন্য তো কাউন্ট হচ্ছে আপনার মার্কা অনুসারে, ওটা হা বা না, পিঙ্ক ভোটটা কাউন্ট হচ্ছে। এখন সেটা কি আপনার সিগনেচার নিবে এই ডাটা শিটে, রেজাল্ট শিটে? সেটা কিন্তু ক্লিয়ার না। সুতরাং এখানে একটা লুপহোল থেকে যাচ্ছে। অর্থাৎ সরকার চাচ্ছে যেভাবেই হোক, কিন্তু আমার ধারণা যে সরকারি কর্মকর্তারা এবার কোন রকমের এইসবের ফাঁদে পা দিবেন বলে মনে হয় না। কারণ গতবার তারা ওইসব 2014, 18, 20-এর এইসব করে রিটার্নিং অফিসার অর্থাৎ ডিসিরা অনেকেই চাকরিচ্যুত হয়ে গেছেন, মানে ওয়েজড হয়ে গেছেন, খুব হেনস্থার শিকার হয়েছেন। এবার হবেন কিনা, এবার তারাও এই সরকারের কথা অনুসারে এই ধরনের কাজ করবেন কিনা আমার সন্দেহ আছে, করবেন না হয়তো। সুতরাং যত চেষ্টাই থাকুক, কারেন্ট সিচুয়েশনে কি সরকারি কর্মকর্তারা হোক আর যেই হোক, তারা কি ভবিষ্যৎটা ভেবে অনৈতিক কাজে যুক্ত হবেন কি হবেন না, বিষয়টা কি এরকম? তার কারণ যদি তাই হয়, গত
আওয়ামী রেজিমে আমরা পুলিশের যে আচরণ দেখেছি, সেক্ষেত্রেও পুলিশ নানান ধরনের হুমকির মুখে পড়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই পুলিশের একাংশ তো সেই একই ধরনের আচরণ করেছে। মানে বর্তমান সরকারে এই তল্পিবাহক হয়ে কাজ করেছে। তা আপনি বলছেন যে অনেকেরই চাকরি গেছে, অনেক প্রশাসনিক কর্মকর্তার এবার হয়তো সেটি করবে না। সেটি ভাবার কি কোনো অবকাশ আছে? তারা তো সবসময় এখন মাথার উপরে যে আছে তার অর্ডারটাই ফলো করে। এখানে কিন্তু ভিন্নতা আছে। শেখ হাসিনা না বলে শেখ হাসিনা ক্ষমতায় ছিল এবং ভোট করে সে আবারও ক্ষমতায় থাকবে, সুতরাং সেইখানে একটা ভয়ও ছিল, আবার লোভও ছিল যে প্রমোশন দিবে যদি ভোট ঠিকঠাক মতো করে দিতে পারে। ইউনূস যা কিছুই হোক, ইউনূস সাহেব তো সরকারে থাকছেন না, এবং সবসময় অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্কস ফর দ্য নেক্সট গভর্নমেন্ট হচ্ছে বিএনপি। সবাই ধরে নিচ্ছে যে মোস্ট লাইকলি বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে। বিএনপি নাখোশ হবে এমন কোনো কাজ তো ডিসি সাহেবরা করবেন না, করার চেষ্টা করবেন না। আরেকটা কথা, বিএনপির লোকেরাও তো এই হাবট পাস করার জন্য উঠে পড়ে লাগছেন না। তারা লিউকওয়ার্ম, তারা জাস্ট বলতেছে, যেহেতু বলা হয়েছে, যেহেতু সাইন করছে বলতেছে, কিন্তু তারা যে জোরালো ভাবে কিন্তু এই হাবটের পক্ষে ক্যাম্পেইন করছেন না। কিন্তু বিএনপি যে ক্ষমতায় আসছে এটিও বা কতটুকু অ্যাসুরেন্স রয়েছে? বহিঃশক্তি এক ধরনের খেলা খেলছে নানান দেশ। যুক্তরাজ্যের হাই কমিশনার ফারাকুক তিনি স্পষ্টভাবে বলেছেন জামাত যেহেতু এভাবে অফ দ্য রেকর্ড তিনি নানান ধরনের মন্তব্য করেছেন, জামাতের পক্ষে কাজ করছে। ওয়াশিংটন পোস্টের রেকর্ড বেরোলো যে যুক্তরাষ্ট্র চায় জামাতকে। আসলে খেলাগুলো কোথায়? মানে আমরা এই প্রশ্নটির উত্তর নিয়ে শেষ করবো। আহ, কিভাবে আমরা এখানে ডেফিনেট করে ধরে নিব জামাত ক্ষমতায় আসছে? আহ, জামাত যে হাইপ সৃষ্টি করছে তাদের সুকৌশলে, যে তারা মেজরিটি সিট পাবে, এই হাইপটার শিকার হয়েছে এই ওয়াশিংটন পোস্টের এই আমেরিকান ডিপ্লোম্যাটরা। ওয়াশিংটন পোস্ট, রয়টার, সারা কুক এরা রিয়েল পিকচার যদি আপনি দেখেন, আপনি সিট ধরে করেন, আপনার বাংলাদেশে পার্সেন্টেজ, ভোটের পার্সেন্টেজ ওয়াইজে কিছু আসে যায় না। আমি আপনাকে একটা বলি, 2001-এ বিএনপি ভোট পেয়েছিল 40.97%, আওয়ামী লীগ ভোট পেয়েছিল 40.13%। এখানে 0.8%-এর ডিফারেন্স, 1%-এর কম পপুলার ভোটে, কিন্তু সিটের ডিফারেন্স দেখেন। বিএনপি 193টা সিট পেয়েছে এবং আওয়ামী লীগ অনলি 62 সিট পাইছে। তো এই যেখানে যে পপুলার ভোটের কথা বলা হয়, আপনি দেখতে পাবেন সিট ওয়াইজ আপনি কয়টা সিটে আছে জামাতের ভোট ব্যাংক আছে, এবং 2008-এ দেখেন 2টা সিট জিতছে, বাকি কয়টা সিটে তারা সেকেন্ড পজিশনে ছিল। আপনার তো একটা উইনার, কিন্তু তারপরে বিবেচনা নিতে হবে যে কোন দলটার ভোট ব্যাংক আছে, অর্থাৎ সেকেন্ড পজিশনে আছে, কিংবা থার্ড, একটা রেসপেক্টেবল থার্ড পজিশনে আছে। তারা বহু জায়গায় নাই, এবং জামাতের যত সিটি বাড়ুক, কিন্তু ব্যাপকভাবে তো বাড়বে না। যদি বাড়েও তাদের যে উইনিং থ্রেশহোল্ডে তারা পৌঁছতে পারবে না। আর একটা সমস্যা হয়েছে জামাতের জন্য, সেটা হচ্ছে যে যেমন ঢাকার 20টা সিট, 2-1টা সিট বাদ দিলে সবগুলো হতেছে আপনার টু ওয়ে নির্বাচন, অর্থাৎ দুইজন, টু ক্যান্ডিডেট, জামাত ভার্সাস বিএনপি। এবং বাকি যারা আছে তারা একেবারে হাইফেনের মতো 2-1টা সিটে, তাসনিম জারার সিটটা ছাড়া এরকম 2-1টা সিট, তারপরে আপনার ওই যে সাইফুল ইসলাম নীরব, এতে 2-1টা সিট ছাড়া সবগুলো হচ্ছে জাস্ট টু ওয়ে হইলে দুইজন যদি ক্যান্ডিডেট থাকে 100 ভোটের মধ্যে অ্যাটলিস্ট 51টা ভোট পাইতে হবে তার। ঢাকা সিটির এই যে এরা বলে যে আমরা 20টা সিট পাবো, ঢাকা সিটির কি এভরি আদার ভোটার ইজ এ জামাত সাপোর্টার? এটা কি আপনার, প্র্যাকটিক্যাল এসে দেখেন? আপনি দেখেন না, এরকম সিচুয়েশন নাই। যদি 3জন হইতো এরকম যে, আমি বুঝতে পারছি। আমি একটু যেটা জানার ইচ্ছা আপনার উত্তরের মধ্য দিয়ে পাল্টা প্রশ্ন করতে হচ্ছে যে আপনি বলছেন জামাত হাইপ তুলেছে, এই জন্য ওয়াশিংটন পোস্টে যে রেকর্ডটি বেরিয়েছে বা যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতা দেখতে চায়, এই কারণে তারা এই কথাগুলো বলেছে। বহিঃশক্তি বা পরাশক্তি গুলোর প্রভাব আমাদের নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলোর পরে, নাকি রাজনৈতিক দলগুলোর প্রভাব গিয়ে পরে পরাশক্তি গুলোর উপরে, যার কারণে তারা অন্যরকম সিদ্ধান্ত নেয়? কোনটি আসলে? পরাশক্তি দেখেন, এই যে ওয়াশিংটন পোস্টের যে সোর্স, সেটা হচ্ছে একটা ইনফর্মাল কনভারসেশন, একটা
মিডিয়াম লেভেল না, লেভেলের সকল আমি শুধু ওয়াশিংটন পোস্টের রেফারেন্সে দিচ্ছি না। আমি সারাকুকের কথা বলেছি, তারা জামাতের সঙ্গে বেশ কয়েকবার কথা বৈঠক করেছে, একাধিক মানে বলতে গেলে তো দুইবার, অনেকবার বৈঠক করেছে। এবং পশ্চিমা মিডিয়া যেভাবে জামাতের পক্ষে কথা বলছে, জামাত বেরিয়ে আসছে, আল জাজিরা তো রয়েছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম, যদিও সেটা আন্তর্জাতিক গণমাধ্যম, সবকিছু মিলিয়ে জামাতের পক্ষে এক ধরনের পরোক্ষ মতামত অভিমত তারা তুলে ধরছে, এটি কেন? কারণ জামাত আপনার বিদেশে বেশ প্রচারণা চালাইছে। বিভিন্ন সাংবাদিকদের কাছে সাংবাদিকরা তো তথ্য পায়, বিভিন্ন লোকের কাছ থেকে তথ্য পায়। বিভিন্ন লোকের কাছ থেকে তারা কিন্তু তথ্য পায়, যে তারা বলে যে জামাত মনে হয় এবার হয়ে যাবে। এটা একটা ক্যাচ ফ্রেজের মতো হয়ে গেছে। আপনার আর্মি অফিসাররা বলে, এরা বলে, কারণ আমি বলি যে আপনারা সার্ভে করছেন কার কাছে? আমার বাসার বুয়া বা ড্রাইভার। বলে এক ব্যক্তি আপনি সার্ভে করছেন। এখানে স্ট্রাটিফাইড সার্ভে লাগবে, যে অনেক লোক আছে, তাদের তো আপনি ওপিনিয়ন নিচ্ছেন না। আপনি নিচ্ছেন রিক্সার ওপিনিয়ন নিচ্ছেন, আপনি ড্রাইভারের ওপিনিয়ন নিচ্ছেন, আপনি কাজের বুয়ার ওপিনিয়ন নিচ্ছেন, ভালো। কিন্তু এর বাইরেও তো লোক আছে, এর বাইরেও তো সমাজের সকল লোকেরকে ইনক্লুড করে তাদের যে একটা ইনফর্ম ডিসিশন, তাদের যে একটা মানে নিরপেক্ষ মানে ভাবে একটা সার্ভে করা, সে ধরনের সার্ভে বাংলাদেশে হয় না। এবং আপনি দেখবেন বাংলাদেশের সার্ভের স্ট্যাটিস্টিক্যাল কোনো ভ্যালিডিটি নাই, এই কারণে নাই। তারা কিন্তু ওই যে বলে যে 40%, কিন্তু বিদেশি জিনিসে দেখবেন 40+2 অথবা 3, অর্থাৎ 2 মানে 38 to 42 এই রেঞ্জের মধ্যে আছে। এবং প্রবাবিলিটি যেটা বলে যে পসিবল প্রবাবিলিটি 95% প্রবাবিলিটি বা 99% প্রবাবিলিটি যে আমার ভোটটা এত পার্সেন্টের মধ্যে থাকবে, 38 থেকে 42। একটা উদাহরণ দিলাম, এই যে স্ট্যান্ডার্ড এরর, এগুলি তো নাই। আপনি এখানে স্যাম্পল সাইজ কত জানেন না, আমরা জানি না। আমরা জাস্ট একটা ওই মোবাইল ফোনের মধ্যে দিয়ে দেওয়া হয়, গুগল ফর্ম দেওয়া হয় যে করার জন্য। সেই জায়গায় আপনি দেখেন প্রথমেই যেসব লোকের মোবাইল ফোন নাই, অনেক লোকের আছে কিন্তু মোবাইল ফোন নাই, কিন্তু ভোটার। আবার যাদের আছে, যাদের বাটন ফোন আছে, বাটন ফোনে তো ভোট দেওয়া যায় না, স্মার্টফোন থাকতে হবে। স্মার্টফোন যাদের আছে, যে সংখ্যাটা, তাদের ওপিনিয়নে আপনি পাচ্ছেন। এট দ্য সেম টাইম স্মার্টফোনে যারা ইউজার, তাদের মধ্যে কেউ আছে যে 24 আওয়ার্স সে ইউজ করে, 24 আওয়ার্স না হোক, হয়তো 12 ঘন্টা সে ইউজ করে। তার কাছে এই ওপিনিয়নটা আসার সম্ভাবনা বেশি, যে দিনে 1 ঘন্টা ইউজ করে, তার কাছে কম। সুতরাং যারা বেশি ইউজ করে, যেসব দলের লোকেরা সোশ্যাল মিডিয়াকে ইউজ করার জন্য, তারা একেবারে তাদের পলিসি আছে, অনেকে মাল্টিপল অ্যাকাউন্ট আছে, তারা এই ডাটাকে ডিস্টর্টেড করে দেয়। ডিস্টর্টেড করে দেওয়ার ফলেই আপনি দেখবেন যে এক এক সময় দেখা যাচ্ছে যে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় 83% লোক ঢাকা শহরের। এটাকে আপনি বিশ্বাস করেন? ডু ইউ বিলিভ দিস? কিন্তু এখানে যে আপনার স্বল্প কিছু স্যাম্পল নিয়ে এইভাবে তারা ই করে, এটাকে সোশ্যাল মিডিয়ার একটা ব্যাড হচ্ছে যে ফলস ইমপ্রেশন তৈরি করতে এটা খুবই উস্তাদ, খুবই একটা ইউজফুল মিডিয়া হয়ে দাঁড়াইছে। আমার কথা হচ্ছে যে আমি আমার কথাগুলিকে বলি বেসিস এই কিসের উপর বেসিস করি, সেটা হচ্ছে যে গত 35 বছর যে 4টে ইলেকশন হয়েছে কেয়ারটেকার আন্ডারে, 91-এ, 96-এ জুন, 2001, 2008, এইখানে এটার ভোটিং প্যাটার্নটা কি, কোন দল কতটা ভোট পাইছে, কোন দল সেকেন্ড পজিশনে ছিল, তারপরে উইনিং এইটা কি, মার্জিনটা কি, এবং ভোট ব্যাংক কাদের কি আছে, এগুলিকে ভিত্তি করে যদি আপনি একটা প্রেডিকশন করেন, দ্যাট উইল বি মোর রিয়ালিস্টিক। এবং সেই রিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউতে আমি জামাতকে কোনোভাবেই 20টার বেশি সিট আমি দেখি না, এবং ধন্যবাদ জাতীয় সরকার গঠন করতে পারবে।